ক্রেতা ভ্যালুতে। এই ক্রেতা ভ্যালুটা আসলে কি, যে শুরুতে আমরা পড়েছিলাম ভ্যালু সৃষ্টি করে, এই ভ্যালুটা আসলে কি সেটা আমরা দেখে নেব। যে একটি পণ্য ব্যবহার করে যেসব সুবিধা পাওয়া যায় এবং তা ক্রয় করতে যে পরিমাণ মূল্য প্রদান করতে হয়, তার পার্থক্যটা আসলে কি আমাদের ক্রেতা ভ্যালু। তাহলে দুইটা জিনিস, এখানে আমরা যা সুবিধা পাই এবং যা প্রদান করি, এই দুইটার পার্থক্যটা আসলে আমাদের কি ক্রেতা ভ্যালু। এখন পার্থক্য বলতে আসলে এই দুইটাকে ডিভাইড করে বা ভাগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্রেতা ভ্যালু। ঠিক আছে, তো এইখানে যেমন ধর আমি কলম কিনতে গেলাম, হ্যাঁ কলম কিনতে, এখন তো কলম কিনতে গেলাম, আমি হচ্ছে একটা কলম কিনলাম 10 টাকা দিয়ে কলমটা কিনলাম। এখন কি কলম আমি কি কেনার জন্য আমি 10 টাকা প্রদান করছি এবং তার পরিবর্তে আমি কি পাচ্ছি, কলমটা পাচ্ছি, কলমটা থেকে লেখার সুবিধাটা পাচ্ছি। এই যে আমার লেখার সুবিধা এবং এই যে আমি 5 টাকা প্রদান করলাম, এই দুইটার যে পার্থক্যটা আছে সেটাই হচ্ছে আমাদের ক্রেতা ভ্যালু। ঠিক আছে, তো আমাদের ক্রেতা ভ্যালুকে সেটা আশা করি বুঝতে পেরেছো, যে আমরা যা পাবো এবং তার পরিবর্তে যা প্রদান করব সেই দুইটার পার্থক্য। তো এই জন্য বলা হয়েছে ভ্যালু মানে কি, যে বেনিফিটগুলো বা সুবিধাগুলো পাবো এবং যে খরচ বা মূল্য প্রদান করতে হবে সেই দুইটার পার্থক্য। এখন এখানে অনেক ডিটেলসে লেখা আছে যে আমাদের নর্মালি তো আচ্ছা, এখানে সুবিধা পাচ্ছি 10 টাকার এবং 10 টাকাকে আমরা এখানে কিন্তু ভাগ করতে হবে। ঠিক আছে, এখানে ভাগ করতে হবে। এখানে পার্থক্য বলতে এখানে বিয়োগটা বোঝাচ্ছে না, এখানে ভাগের পার্থক্যটা বোঝাচ্ছে। ঠিক আছে, তুমি যদি ভাগ করে যেটা পাবে সেটা হচ্ছে তোমার কি আমাদের ভ্যালু। আচ্ছা, এখন এখানে আমাদের কি আছে, বেনিফিটসের মাধ্যমে আমরা অনেক ধরনের বেনিফিট পেতে পারি। যেমন এখানে কি ইমোশনাল কস্ট হতে পারে, এই যে কস্টের মধ্যে কি কি আছে, কস্টের মধ্যে আমাদের ইমোশনাল কস্ট হতে পারে, তারপরে কি আমাদের ফাংশনাল কস্ট, এগুলো আসলে তোমাদের তেমন একটা দেখার দরকার নেই, মেইনলি তোমরা বেনিফিট আর কস্টটাই যদি দেখো তাহলেই হবে। এখানে ফাংশনাল, ইমোশনাল, মনিটারি এগুলো আসলে কি, এখন দেখো তোমরা যদি আচ্ছা এখন আচ্ছা এখানে হচ্ছে তুমি কি করতে হবে, 100 টাকা প্রদান করছো এবং 90 টাকার তুমি কি পাচ্ছ, সুবিধা পাচ্ছ। তাহলে 90টাকে আমরা কি করবো, 100 দিয়ে ভাগ করব। ইমোশনাল কস্টটা আসলে কি সেটা আমি বলি। কস্টের মধ্যে অনেক কিছু আছে। এখন কস্টের মধ্যে ইমোশনাল কস্টটা কি, ধরো তুমি বাজারে যাবে, বাজারে যাওয়ার বা তুমি কি ধরো তোমার যে ইসেটা আছে, তুমি হচ্ছে কোনো একটা কি বাজারে গিয়ে তুমি একটা কিছু কিনবে, তো কেনার সময় তুমি কি করছো, যাচ্ছ তুমি হিসাব করছো যে আমার এটা কিনতে এতটুকু খরচ হবে। এই ধরো চাল কিনতে যাচ্ছ, তাহলে চাল থেকে তুমি সুবিধা পাবে। এখন সেটা পরিবর্তে কি তোমাকে হিসাব করতে হচ্ছে তুমি কত কেজি চাল কিনবে, কি করবে। এটা কি ইমোশনাল ভাবে আমরা কি একটু মাইন্ড খাটাচ্ছি, ইমোশনাল এনার্জিটাও কিন্তু দিচ্ছি। তো এটাই হচ্ছে ইমোশনাল কস্ট। ঠিক আছে, আর আমাদের কি মনিটারি কস্ট আছে, যেমন কি মনিটারি কস্ট মানে কি খরচ, যে মূল্যটা আমরা প্রদান করি সেইটা। তারপর আমাদের এনার্জি, এই যে আমরা যাচ্ছি আমাদের যেতে কষ্ট হচ্ছে না, আমাদের এনার্জি ব্যয় হচ্ছে না যে কেনার জন্য, সেইটা হচ্ছে আমাদের এনার্জি কস্ট। ঠিক আছে, আর এগুলা হচ্ছে আমাদের মেনলি খরচগুলা। এখন আমরা এগুলো নিয়ে এত ডিটেলসে জানবো না, আমাদের মেনলি কি হচ্ছে বেনিফিটটাকে আমরা যখন কস্ট দিয়ে ভাগ করে ফেলবো, অর্থাৎ সুবিধাটাকে আমরা ব্যয় দিয়ে ভাগ করে ফেলবো, সেইটাই হচ্ছে আমাদের ক্রেতা ভ্যালু। এখন চলে যাব আমরা সন্তুষ্টিতে। তাহলে সন্তুষ্টিটা আসলে কি, এখন তো আমরা বুঝলাম যে ক্রেতা ভ্যালু মানে কি, যে আমরা প্রদান করছি এবং যা পাচ্ছি। এখন ধরো আমরা যা চাচ্ছিলাম সেটা পাচ্ছি না, বা যেটা চাচ্ছিলাম তার থেকেও বেশি পাচ্ছি, এরকমটাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। আমি আবারও বলি, এখানে হচ্ছে সন্তুষ্টিটা কোনো ব্যক্তির আনন্দ বা হতাশার অনুভূতি। এই অনুভূতিটা কেন আসে, যা আসে পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে তুলনা করে পেয়ে থাকে। এখন ধরো কি করলে, তুমি একটি যে কলমটা যে কিনলে, কলম কিনেছো 10 টাকা দিয়ে, তুমি খুব ভালোভাবে কলমটা কিনেছো, তো তোমার একটা প্রত্যাশা থাকে না যে কলমটা দিয়ে আমি খুব সুন্দর করে লিখতে পারবো, খুব স্মুথলি লিখতে পারবো। কিন্তু বাসায় এসে দেখলে কি, বাসায় এসে দেখলে যে কলমটা কালিগুলো নষ্ট, কালিগুলা কি ভালোভাবে বের হচ্ছে না। কলমটা কি নষ্ট হওয়ার কারণে কি তোমার কি হলো, তোমার প্রত্যাশা ছিল কলমটা অনেক ভালো হবে, কিন্তু তুমি প্রাপ্তটা কি হলো, তোমার প্রাপ্তিটা হলো ভালো না। তাহলে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে তোমার ব্যবধানটা, সেটাই হচ্ছে আমাদের ক্রেতা সন্তুষ্টি বলে। তো এখানে যখন তুমি আমাদের কলমটা হচ্ছে ভালো হচ্ছে না, তাহলে কি আমাদের মনে অসন্তুষ্টি সৃষ্টি হবে, ক্রেতা অসন্তুষ্ট হতে পারে।
তো এখানে মূলত যখন আমরা আনন্দ অনুভব করব সেইটাকে আমরা সন্তুষ্টি বলবো, ঠিক আছে। তো এইখানে কি মূলটা হচ্ছে ক্রেতা যে প্রত্যাশা করবে এবং পণ্যটা ব্যবহার করে যেটা পাবে, ঠিক আছে, পণ্যের কার্যকারিতা, সেই দুইটাকে বিবেচনা করা হয়। এখন ধরো হ্যাঁ আমি 10 টাকা দিয়ে একটা কলম কিনেছি, আমি ভেবেছিলাম কলমটা আমার 1 মাস যাবে, কিন্তু দেখা গেল কলমটা এতই ভালো যে আমি 1 মাস 20 দিন লিখে ফেলেছি এই কলমটা দিয়ে। তাহলে কি আমার প্রত্যাশা কি ছিল বলো তো? প্রত্যাশাটা ছিল যে আমি এই কলমটা 1 মাস ব্যবহার করতে পারবো, কিন্তু দেখা গেল প্রত্যাশা থেকে বেশি আমি পাচ্ছি। তো আমাদের যে পণ্যের কার্যকারিতা অনেক বেশি, তো আমাদের প্রাপ্ত যে জিনিসটা সেটা অনেক বেশি। তাহলে এই প্রত্যাশা এবং প্রাপ্ত এই জিনিসটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না, আমাদের কি হচ্ছে, প্রত্যাশা থেকে আমি আরো বেশি কিছু পাচ্ছি, তো সেইটাকে আমরা কি সন্তুষ্টি বলবো। এক্ষেত্রে যখন আমরা প্রত্যাশা এবং প্রাপ্তি দুইটা ইকুয়াল হয়ে যাবে, সমান হবে, সেটা হচ্ছে আমাদের সন্তুষ্টি হয়। এবং তার থেকেও যদি বেশি হয় সেক্ষেত্রে ওইটাকে কি বলে, অতি সন্তুষ্টি বা অতি উল্লসিত একটা কথা আছে সেইটা বলে, ঠিক আছে। তাহলে মেনলি এখানে কি আমরা যা প্রত্যাশা করি এবং যা পাই সেই দুইটার তুলনা করে আমাদের মনে যখন ভালো অনুভব সৃষ্টি হয় সেটাকে আমরা সন্তুষ্টি বলি। কি হয়েছে, প্রত্যাশা এবং প্রাপ্তির তুলনা করলে আমরা যেটা অনুভব করি সেটাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি।